ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ধাতুবিদ্যার সেকেন্ড ভিডিওতে এসে পৌঁছেছি। আজকে আমরা ধাতুবিদ্যার সেকেন্ড ভিডিওতে ধাতুবিদ্যা প্রসঙ্গে জারণ বিজারণ অক্সিডেশন রিডাকশন এই সম্পর্কে আলোচনা করব। এটা দিয়ে শুরু করবো এই ভিডিওটা। দেখো, জারণ বিজারণ অক্সিডেশন রিডাকশন এটা তোমরা এই যে টার্মটা সম্পর্কে তোমরা জানো, তোমরা পড়েছো। এদের সংজ্ঞা তোমরা নিচু ক্লাস 8-এও পড়েছো যে অক্সিজেন কোনো একটা যৌগ থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় তাহলে বিজারণ হয়, অক্সিজেন যুক্ত হলে জারণ হয়, এরকম ভাবে পড়েছো। এবং ইলেকট্রনের মতবাদও পড়েছো যে কোনো একটা মৌল বা আয়ন যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে জারণ হয়, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হয়। সেই প্রসঙ্গেই আবার আমরা এটা জাস্ট একটু হাইলাইট করা, ঠিক আছে? তো আমরা এই ধাতুবিদ্যা প্রসঙ্গে জারণ বিজারণ স্পেশালি কেন পড়ছি, কারণ তুমি দেখো যে যতগুলো তুমি আকরিক পড়েছো, নামগুলো পড়েছো ঠিক আগের ভিডিওতে, তো তুমি একবার ভালো করে লক্ষ্য করবে যে সমস্ত আকরিকগুলোতে যে ধাতুর সঙ্গে অন্য একটা যে পরমাণু যুক্ত বললাম, সেই পরমাণুগুলো যে যুক্ত আছে, যে মৌলগুলো বা যে মূলকগুলো যুক্ত আছে, সেখানে দেখো বেশিরভাগ অক্সিজেন আছে অথবা সালফাইড আছে। যেমন রেড হেমাটাইট Fe2O3 আয়রনের সঙ্গে অক্সিজেন আছে। যেমন বক্সাইট Al2O3 2H2O, ওখানে অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন আছে, জল আছে, ঠিক আছে? আবার কপারের ক্ষেত্রে আবার দেখো কপার পাইরাইটিস, ওখানে কপারের মধ্যে কপারের সঙ্গে সালফারটা আছে সালফাইড হিসাবে। আবার জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কের আকরিক ZnS আছে, ঠিক আছে? এরকম তুমি পাবে অনেক দেখো ম্যাক্সিমামই আকরিক পাবে যেখানে অক্সিজেন আর সালফার এরাই কিন্তু অ্যাকচুয়ালি ওই জন্য ওই যে গ্রুপ 16 পর্যায় সারণী গ্রুপ 16 অক্সিজেন সালফার, এই যে গ্রুপটা এটা চালকোজেন গ্রুপ, এগুলো হচ্ছে ওর ফর্মিং গ্রুপ, আকরিক তৈরি করে এরা অক্সিজেন সালফার, ঠিক আছে? তাহলে এবার আমাদের কি দেখো, আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো এটা একটা এটা তো বক্সাইটের সংকেত Al2O3 2H2O। তাহলে এবার আমার যদি এখান থেকে অ্যালুমিনিয়ামটাকে বের করতে হয়, আমার তো অ্যালুমিনিয়ামটাকে দরকার, তাহলে অ্যালুমিনিয়ামটাকে বের করতে গেলে কি করতে হবে? আগে জলটাকে তো বার করতেই হবে, তারপরে দেখো অক্সিজেনটাকে বার করতে হবে, তবেই তুমি অ্যালুমিনিয়ামটা পাবে। তাহলে এই যে অক্সিজেন বার করা, এই যে প্রসেস, এই যে নিষ্কাশন করার পদ্ধতি, তাহলে এখানে কি পদ্ধতি? অক্সিজেনকে বার করতে হচ্ছে, তাহলে অক্সিজেনকে বেরিয়ে গেলে সেটা কি? সেটা বিজারণ। তার মানে একটা এই যে বিজারণ জারণ এই প্রসঙ্গ আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে ধাতুবিদ্যার প্রসঙ্গেও কিন্তু আমাদেরকে এই জারণ বিজারণের একটু কনসেপ্টটা আমরা আবার একবার রিক্যাপ করে নেবো, আমরা একটু হাইলাইট করে নেবো। দেখো, জারণ, অক্সিডেশন, বিজারণ, রিডাকশন, তোমরা শুধু আমি যেটা বলছি সেটা একটু মনে করো, দেখো তোমাদের এগুলো সব মনে পড়বে। দেখো, জারণের ক্ষেত্রে কি হয় বলেছিলাম যে সমস্ত মৌল বা পরমাণু, সেই পরমাণু বা আয়ন হতে পারে, আয়ন ক্যাটায়ন আয়ন হতে পারে, যারা ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ছেড়ে দেয়, তাদের জারণ হয়। যেমন দেখো, এগুলো সব প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রন ছেড়েছে। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়েছে, সোডিয়াম প্লাস। ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়েছে, ক্যালসিয়াম 2 প্লাস। অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছেড়েছে, অ্যালুমিনিয়াম 3 প্লাস। এই যেমন দেখো ফেরাস Fe2 প্লাস, ফেরাস হয়েছে ফেরিক, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 2 প্লাস, একটা ইলেকট্রন ছেড়েছে, তাহলে 3 প্লাস হলো। তাহলে ফেরাস হলো ফেরিক, মানে কম যোজ্যতা বেশি যোজ্যতা, তাহলে সেটা জারণ। স্ট্যানাস হয়েছে স্ট্যানিক, দুটো ইলেকট্রন ছেড়েছে, সেটা 4 প্লাস হয়েছে। Cl মাইনাস একটা অতিরিক্ত ইলেকট্রন ছিল অ্যানায়ন, সেটা একটা ইলেকট্রন ত্যাগ করেছে, Cl হয়েছে। S2 মাইনাস দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, S হয়েছে। তাহলে দেখো দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দুটো ইলেকট্রন অতিরিক্ত ছিল, তাহলে জারণ হলো। তাহলে ইলেকট্রন ত্যাগ করা জারণ। এবার দেখো বিজারণ প্রসঙ্গে ঠিক তার উল্টোটা। ধরো একটা ক্লোরিন পরমাণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে Cl মাইনাস ইলেকট্রন গ্রহণ করাটাই হচ্ছে বিজারণ। ইলেকট্রনীয় মতবাদ, এগুলো কিন্তু সব ইলেকট্রনীয় মতবাদ। S প্লাস 2 ইলে, তাহলে S2 মাইনাস। Fe2 প্লাস 2e, Fe ফেরাস দুটো ইলেকট্রন নিচ্ছে, একটা আয়রন হয়ে গেল, তাই না? দুটো ইলেকট্রন ওর কম ছিল, দুটো ইলেকট্রন নিল, তাহলে আয়রন পরমাণু হয়ে গেল। অ্যালুমিনিয়াম 3 প্লাস, 3টে ইলেকট্রন নিল, অ্যালুমিনিয়াম হলো। আবার দেখো ইক আস যদি কনভার্ট করি, বেশি যোজ্যতা থেকে কম যোজ্যতা, 3 প্লাস একটা ইলেকট্রন নিল, 2 প্লাস হলো, মানে ইক ফেরিক হয়ে গেল ফেরাস। যেমন মার্কিউরিক Hg2 প্লাস, একটা ইলেকট্রন নিল, মার্কিউরাস Hg প্লাস। MnO4 মাইনাস, ম্যাঙ্গানেট একটা ইলেকট্রন নিল, MnO4 2 মাইনাস হয়ে গেল। তাহলে MnO4 মাইনাস ছিল, অতিরিক্ত একটা ইলেকট্রন ছিল, একটা আয়ন, সে আবার একটা ইলেকট্রন নিল, তাহলে MnO4 2 মাইনাস হয়ে গেল। তাহলে ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারণ। O মাইনাস একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, O2 মাইনাস, তাহলে সেটাও বিজারণ, ঠিক আছে? তাহলে সিম্পল কনসেপ্ট, জারণ ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী বলছে যে তারা ইলেকট্রন ত্যাগ করবে, সেটাই হবে জারণ। যারা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই হবে বিজারণ, ঠিক আছে? তাহলে জারণ বিজারণের এই যে কনসেপ্টটা ইলেকট্রনীয় অনুযায়ী তোমরা বুঝতে পারলে, তোমরা যখন প্র্যাকটিস করবে একটু খাতায় লিখে করবে, দেখবে এটা ঠিক মনে থাকবে। ওকে, নেক্সট। এবার দেখো
ঠিক জারণ বিজারণের সঙ্গে রিলেটেড আর একটা হচ্ছে জারক বিজারক। অক্সিডেশন জারণ, অক্সিডেন্ট জারক, রিডাকশন বিজারণ, রিডাকট্যান্ট বিজারক। ঠিক আছে, অক্সিডেন্ট রিডাকট্যান্ট। ঠিক আছে, অক্সিডেন্ট অ্যান্ড রিডাকট্যান্ট, ইংরেজি টার্মগুলো মনে রাখতে হবে, পরে কিন্তু এগুলো খুব কাজে দেবে। অক্সিডাইজিং এজেন্টও বলা হয়, রিডিউসিং এজেন্টও বলা হয়, অক্সিডেন্ট রিডাকট্যান্ট। এটাও তুমি পড়েছো জারণ বিজারণের সঙ্গে। আমি জারণ বিজারণটা সেজন্য মুছিনি, এটা একটা রেখে দিয়েছি পার্ট। জারক বিজারক তোমরা সিম্পল তোমরা কি তোমাদেরকে তোমরা এটা জানো যে জারণ আর বিজারণে যখন জারণ বিজারণ একই সঙ্গেই ঘটে। কোনো একটা বিক্রিয়ায়, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো যৌগ মানে কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের যদি জারণ হয়, ঠিক আছে, ঠিক তাহলে অন্য কোনো একটা যৌগের মধ্যে মৌলের সেটা বিজারণ হবে। মানে জারণ বিজারণ কিন্তু একই সঙ্গেই চলবে, সাইমালটেনিয়াস প্রসেস এটা। ঠিক আছে, এবার যে মৌলের জারণ হয় বা যে যৌগের যেখানে জারণ হচ্ছে সেই যৌগটাকে বলা হয় বিজারক পদার্থ। তার মানে যে যে জারিত হচ্ছে, ঠিক আছে, তার মানে জারণ যার হচ্ছে সে হচ্ছে বিজারক। তার মানে যার যোজ্যতা বেড়ে যাচ্ছে সে হচ্ছে বিজারক। উদাহরণ দিচ্ছি তাহলে তোমরা এটা আরো ক্লিয়ার হবে। দেখো, এই একটা উদাহরণ দিয়েছি ইলেকট্রনীয় মতবাদ অনুসারে, মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ। Fe3+ অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে, মানে Fe3+ একটা কোনো হয়তো Fe3+ কন্টেনিং কোনো যৌগ হতে পারে, আমি আয়ন অনুযায়ী দিয়েছি যেহেতু ইলেকট্রনের কথা বলছি। তাহলে Fe3+ অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে Fe+Al3+ তৈরি করছে। তাহলে এখানে কি দাঁড়ালো, 3+ আয়রন 3+ ছিল সেটা আয়রন হয়ে গেল। তাহলে 3+ থেকে আয়রন কি করে হবে, নিশ্চয়ই একে 3টে ইলেকট্রন নিতে হবে তবেই আয়রন হবে। তাহলে 3টে ইলেকট্রন যদি নেয় তাহলে ইলেকট্রন গ্রহণ করলে তার বিজারণ হয়, তাহলে নিশ্চয়ই এই সিস্টেমটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। আবার দেখো অ্যালুমিনিয়াম, তাহলে কি করেছে, এই যদি 3টে ইলেকট্রন নেয় 3টে ইলেকট্রন পাবে কোথা থেকে, তাহলে এই বিক্রিয়ায় নিশ্চয়ই কেউ 3টে ইলেকট্রন ওকে দেবে। কে দিচ্ছে, দেখো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি হয়েছে, Al3+। কি করে হলো, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করলো, ওই বিক্রিয়ার মধ্যেই কিন্তু ত্যাগ করলো, অ্যালুমিনিয়াম 3+ হলো। তাহলে যে ইলেকট্রন ত্যাগ করে সে জারণ হয়। তাহলে এই ইলেকট্রন ত্যাগ করলো, সেই ইলেকট্রন এ গ্রহণ করলো। তাহলে একজনের জারণ হলো, এ ত্যাগ করেছে বলে এর বিজারণ হলো। যার জারণ হয় সে হচ্ছে বিজারক পদার্থ, যার জারণ হয় সে হচ্ছে বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থ কারা, যে অন্যকে কি করে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। এই হচ্ছে বিজারক, যে নিজে জারিত হয় কিন্তু অন্যকে বিজারিত করে। দেখো নিজে জারিত হয়েছে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা এখানে কোনো যোজ্যতায় 0 ছিল, যোজ্যতা হয়েছে 3। ঠিক আছে, তার 0 থেকে এখানে 3+ হয়েছে, যোজ্যতা বেড়েছে, বাড়লেই জারণ। তাহলে এটা বিজারক। তাহলে আর তাহলে এটা কি, এটার বিজারণ হয়েছে, তাহলে এই কি পদার্থ, জারক পদার্থ। তাহলে জারক পদার্থ কোনটা, যে নিজে বিজারিত হয় কিন্তু অন্যকে জারিত করে। তার মানে যে অন্যকে জারিত করে সে জারক পদার্থ, তাই না? যে গাড়ি চালায় সে ড্রাইভার, তার মানে যে জারিত করে সে জারক, যে বিজারিত করে সে বিজারক। এ বিজারিত করে, কাকে বিজারিত করে, একে করে। তাহলে এ অন্য কাউকে বিজারিত করে বলেই তো বিজারক, এ অন্য কাউকে জারিত করে বলেই তো জারক। এটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। ঠিক আছে, এবার আমি যদি এই মতবাদের কথা বলি যেটা তোমরা নিচু ক্লাসে পড়েছো, সেই মতবাদটা মানে অক্সিজেন ত্যাগ, অক্সিজেন গ্রহণ। দেখো কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে কপার +H2O। এখানে কি হয়েছে দেখো, কিউপ্রিক অক্সাইড অক্সিজেন এখান থেকে ত্যাগ করেছে, কপার হয়েছে, তাহলে অক্সিজেন অপসারণ হয়েছে, তাহলে বিজারণ। কে অক্সিজেনটা গ্রহণ করেছে, কেউ যদি অক্সিজেন ছেড়ে দেয় তাহলে কোনো একটা সিস্টেমের মধ্যে কেউ তো অক্সিজেনটা নেবে, কে নেবে, দেখো জল H2 নিয়েছে, H2 নিয়ে কি হয়েছে, জল হয়েছে। তাহলে হাইড্রোজেন, এখানে কিউপ্রিক অক্সাইডের অক্সিজেন বেরিয়ে গিয়ে এটা বিজারণ হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা জারণ হয়েছে। তার মানে এইটা হচ্ছে জারক পদার্থ, এইটা হচ্ছে বিজারক পদার্থ। এর বিজারণ হয়েছে মানে এ হচ্ছে জারক পদার্থ, এর জারণ হয়েছে এ হচ্ছে বিজারক পদার্থ। আরেকটা কনসেপ্ট বলি, আরেকটা কনসেপ্ট এই জন্যই বলছি, এই কনসেপ্টটা বলার কারণ হচ্ছে ধাতুবিদ্যায় আমরা এই কনসেপ্টে কাজে লাগবে বেশি করে, কারণ এই কনসেপ্টে কিন্তু ধাতু নিষ্কাশন করা হয়। দেখো Fe2O3 ফেরিক অক্সাইড, রেড হেমাটাইট, একে যদি কার্বন কোক চূর্ণ দিয়ে গরম করা হয়, কার্বন কি করে Fe2O3 থেকে অক্সিজেনটাকে নিয়ে নেয়, তাহলে যে অক্সিজেন গ্রহণ করে সে জারণ। তাহলে এর দেখো এই অক্সিজেন গ্রহণ করেছে নি হয়েছে CO, কার্বন মনোক্সাইড। ঠিক আছে, তাহলে কার্বন অক্সিজেন গ্রহণ করে হয়েছে কার্বন মনোক্সাইড, তাহলে এর জারণ হয়েছে, তাহলে কি পদার্থ, বিজারক পদার্থ। তাহলে কোক এখানে বিজারক পদার্থ। ঠিক আছে,
Fe2O3 কি হয়েছে, এখান থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, অক্সিজেন বেরিয়ে গিয়ে Fe হয়েছে, তাহলে এটা অক্সিজেন বেরিয়ে গেছে মানে বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া, তাহলে এ জারক পদার্থ। তাহলে কার্বন এখানে বিজারক পদার্থ, কার্বন একে কি করছে, বিজারিত করছে, মানে আয়রন তৈরি করছে। তাহলে দেখো অক্সিজেন টেনে বার করে নিল কার্বন, আয়রন বেরিয়ে গেল, ঠিক আছে, তাহলে আপরিক থেকে আয়রন বেরিয়ে গেল। এবার দেখো একই রকম বিক্রিয়া দিয়েছি, আবার রেড হেমাটাইট তার সঙ্গে কার্বন মনোক্সাইডের বিক্রিয়া করাচ্ছি, যে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে এটা যদি আবার ওই Fe2O3 সঙ্গে বিক্রিয়া করে, তাহলে আবার কি করছে, কার্বন মনোক্সাইড দেখো আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, অক্সিজেনটা আবার বের করে নিচ্ছে, CO টেনে নিচ্ছে, তাহলে CO যদি নিয়ে নেয় তাহলে CO2 হয়ে গেল, তাহলে CO অক্সিজেন নিচ্ছে, তাহলে জারণ, তার মানে এ হচ্ছে বিজারক পদার্থ। তাহলে এও কিন্তু তখন বিজারক পদার্থ, কারণ এর জারণ হয়েছে, অক্সিজেন যুক্ত করেছে নিজেকে, আর এর অক্সিজেন বেরিয়ে গেছে, সেই জন্য বিজারণ, তার মানে হচ্ছে জারক পদার্থ। ঠিক আছে, তাহলে এই যে কার্বন বা কার্বন মনোক্সাইড এগুলো দিয়েও কিন্তু এই যে জারণ বিজারণের এই প্রসেসগুলো কিন্তু করা হয় ধাতুবিদ্যায়। তাহলে ধাতুবিদ্যায় যে আমরা এই যে প্রসেসগুলো দেখলাম জারণ বিজারণে, এই এই জিনিসগুলো, এই প্রসেসগুলো, এই ইলেকট্রনীয় মতবাদ বা অক্সিজেন ত্যাগ করা, অক্সিজেন গ্রহণ করা, এই মতবাদগুলোই কিন্তু আমরা আমাদের কাজে লাগবে। তাহলে ধাতু নিষ্কাশন করতে গেলে আমাদের এই জারণ বিজারণের কনসেপ্টটা কিন্তু রেডি করতে হবে। ওকে, নেক্সট। এবার তোমরা দেখো আমি একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী করেছি, ধাতু নিষ্কাশনের নীতি, কোন কোন পদ্ধতি অবলম্বন করে ধাতু নিষ্কাশন করা হয়, আর প্রত্যেকটার সঙ্গে রিলেটেড একটা করে বিক্রিয়া দিয়েছি। ভালো করে তোমরা একটু লক্ষ্য করো। তড়িৎ রাসায়নিক শ্রেণী, তড়িৎ রাসায়নিক শ্রেণী, এই শ্রেণী তোমরা ছোট নিচু ক্লাসে পড়েছো, ক্লাস 8-এও পড়েছো তড়িৎ রাসায়নিক শ্রেণী। হাইড্রোজেনের বাঁ দিক, হাইড্রোজেনের ডান দিক, এখানে ঠিক উপর আর নিচ করেছি। দেখো হাইড্রোজেনের উপরে, হাইড্রোজেনের নিচে। হাইড্রোজেনের উপরে যত উপর দিকে যাবে তত ধাতুর সক্রিয়তা বেশি, বেশি অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ। যত নিচের দিকে আসবে কম অ্যাক্টিভ, কম অ্যাক্টিভ, বেশি অ্যাক্টিভ। এটা শুধু এরকম ভাবে শ্রেণীটা করা হয়েছে কারণ তাদের অ্যাক্টিভিটি, তাদের বিভিন্ন রকম বিক্রিয়া করার কৌশল, তাদের যৌগ তৈরি করার কৌশল, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই শ্রেণীটা করা হয়েছে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, তড়িৎ রাসায়নিক শ্রেণী। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্লাটিনাম বলতেই পারি আমরা, অসুবিধা নেই। এইটাকে আমি প্লাটিনাম এই জন্যই বলছি কারণ আমরা ধাতুবিদ্যার ক্ষেত্রে আমরা বললাম ব্যাপারটা। এবার এই যে শ্রেণীটা করা হয়েছে, এই শ্রেণীটা থেকে তোমরা আমি যদি একটু তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, হাইড্রোজেনের উপর দিক, হাইড্রোজেনের নিচের দিক, বা হাইড্রোজেনের বাঁ দিক, হাইড্রোজেনের ডান দিক, এইভাবে সিরিজটা হয়তো পড়েছো তোমরা। কি বলা হয়েছিল যে হাইড্রোজেনের উপরে যারা আছে তারা এত বেশি অ্যাক্টিভ, তারা HCl বা অ্যাসিডের সঙ্গে, লৌহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দিতে পারে, কিন্তু হাইড্রোজেনের নিচে যারা আছে তারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস কিন্তু তৈরি করে না। এমনও তোমরা পড়েছো, আমরা এটা আবার বলবো, এর পরের ইয়েটাতে বলবো আমরা, যে হাইড্রোজেনের নিচে যারা আছে তারা কম সক্রিয়, হাইড্রোজেনের উপরে যারা আছে বেশি সক্রিয়। তার একটা উদাহরণ তোমরা পড়েছো, তোমরা দেখেছো প্র্যাকটিক্যালি, যে তুতের মধ্যে কপার সালফেটের জলীয় দ্রবণ, নীল রঙের জলীয় দ্রবণ, তার মধ্যে যদি একটা পেরেক ফেলে দেওয়া হয়, কিছুক্ষণ পর দেখবে ওই পেরেকের গায়ে কপারটা লেগে গেছে, তামাটা লেগে গেছে, পুরো পেরেকটা তামাটে রং হয়ে গেছে যতটা ডুবে থাকবে। কি করে হচ্ছে না, আয়রন হচ্ছে কপারের থেকে বেশি সক্রিয়, সেই জন্য তুমি একটা তামার একটা লবণ দিয়েছিলে, নীল রঙের লবণ, সেটা কি করছে, আয়রন এত বেশি সক্রিয় যে ওইখানে কপারের ওই লবণ থেকে কপারটা বেরিয়ে চলে আসছে, এবং কপার সালফেট যেটা তুতে, সেই কপার সালফেটটা হয়ে যাচ্ছে আয়রন সালফেট, আয়রন তাড়াতাড়ি বিক্রিয়া করে নিচ্ছে, সেখানে কপারটা বেরিয়ে চলে আসছে। কপারটা এখানটায় বোঝানোর চেষ্টা করছে যে কপারের থেকে আয়রনটা বেশি সক্রিয়। তাহলে এইরকম বিভিন্ন রকম বিক্রিয়া থেকেই কিন্তু আমরা এই রাসায়নিক শ্রেণীটাকে আমার তৈরি করা হয়েছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এই শ্রেণীটা দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায়। তোমরা ধাতুবিদ্যার ক্ষেত্রে এই শ্রেণীটা দেখেই বুঝতে পারবে যে আমরা কোন কোন ধাতুগুলোকে কিভাবে আমরা বের করব, ঠিক আছে, কোন পদ্ধতিতে বের করব। ভালো করে দেখো, এই শ্রেণীটার ওপর দিকে যে ধাতুগুলো লেখা আছে, আমি লিখেছি ভেরি অ্যাক্টিভ। এরা এতটাই বেশি অ্যাক্টিভ, সেই জন্য এরা এতটা অ্যাক্টিভ, এরা কি করে কোনো একটা মৌলের সঙ্গে যখন যৌগ তৈরি করে, তখন সহজে কিন্তু সেই মৌলটাকে তুমি বার করতে পারবে না, সহজ পদ্ধতিতে বের করতে পারবে না।
কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বের করা খুবই শক্ত, কারণ কি এটা খুবই অ্যাক্টিভ। ঠিক আছে, সেই জন্য এদের জন্য একটা প্রসেস আছে, এদের জন্য ধাতু নিষ্কাশন পদ্ধতিটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলিসিস অথবা তড়িৎ বিজারণ। তোমরা পড়েছো গলিত সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলিসিস তড়িৎ প্রবাহ চ্যাপ্টারে, সেই কনসেপ্ট। তাহলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এদেরকে বের করা যায়। তাহলে কি করে বের করবো? এদেরকে আমরা পাই কি করে? এদেরকে আমরা পাই লবণ, মানে ক্লোরাইডের লবণ, হ্যালাইডের লবণ হিসাবে। কিছু কিছু ক্ষেত্রে কার্বনেট, যেমন ক্যালসিয়ামের কার্বনেট আমরা পাই, চুনা পাথর। তাছাড়া বেশিরভাগ পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড, বক্সাইট আকরিক, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করব। কারণ কি, কেন ব্যবহার করব? কারণ এদের অক্সিজেনের প্রতি আসক্তিও খুব বেশি। এই যে হ্যালাইডগুলো ধরে দিয়েছে, হ্যালাইডের প্রতিও আসক্তি খুব বেশি। তাহলে অক্সিজেনের প্রতি আসক্তি এত বেশি হওয়ার জন্য কি হয়, অক্সিজেনকে সরাসরি বা তাড়াতাড়ি ওদেরকে বের করা যায় না, বের করা খুবই শক্ত। অথবা এদেরকে অন্য এই কার্বন বিজারণ, যেটা বিক্রিয়া দেখাচ্ছিলাম, কার্বন বিজারণ পদ্ধতিতেও করা যায় না, কারণ কার্বনের সঙ্গে এরা বিক্রিয়া করে কার্বাইড তৈরি করে দেয়, ধাতব কার্বাইড তৈরি করে দেয়। সেই জন্য এরা এত বেশি অ্যাক্টিভ। তোমরা এটাও পড়েছো যে এরা এদের অতিরিক্ত সক্রিয়তার জন্য এদেরকে জলের মধ্যে দিলে কিন্তু আগুন ধরে যায়, খুব তাড়াতাড়ি বিক্রিয়া হয়, তাপ উৎপন্ন করে প্রচুর। ঠিক আছে, তাহলে সেই জন্য এদেরকে এদের যে যৌগগুলো, সেখান থেকে এদের এইগুলোকে বের করতে গেলে, এই ধাতুগুলোকে যদি নিষ্কাশন করতে হয়, তাহলে আমাদেরকে এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করতে হবে। তাহলে ধাতু নিষ্কাশনে একটা নীতি বলছি, তড়িৎ বিশ্লেষণ কাদেরকে করা হয়, এই রাসায়নিক শ্রেণী যে এইগুলো লেখা আছে। ঠিক আছে, এবং একটা পদ্ধতি আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, যে গলিত সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি একটা ক্যাথোড আর একটা অ্যানোড, মানে আয়রন একটা ক্যাথোড, একটা গ্রাফাইট অ্যানোড ব্যবহার করে গলিত NaCl, মানে অ্যাকচুয়ালি গলিত NaCl যদি তুমি নাও, তাহলে সেই NaCl কি হবে, ওর মধ্যে যদি কারেন্ট পাঠিয়ে দাও, তাহলে NaCl ভেঙে গিয়ে Na+Cl- করবে। Na+ কোথায় যাবে? ক্যাথোডটা নেগেটিভ, তাহলে Na+ ক্যাথোডের দিকে যাবে, ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন নেবে, ইলেকট্রনটা কে দেবে না, ওই অ্যানোডে Cl- একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। আমি শুধু ক্যাথোডটা দেখেছি, কারণ আমার সোডিয়ামটা দরকার। সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন নিয়ে সোডিয়াম করলো, তো সোডিয়ামটা কি হচ্ছে, ক্যাথোডে জমা হচ্ছে। তাহলে এই যে গলিত NaCl, সেরকম ভাবে কিন্তু গলিত তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তুমি পটাশিয়াম ক্লোরাইড, এগুলোকে নিয়েও তুমি কিন্তু এই পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম এগুলোকে তুমি নিষ্কাশন করতে পারো। এদের পদ্ধতি খুব সিম্পল পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ। তার মানে এর জন্য তোমার কারেন্ট দরকার, ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট দরকার। ওকে, এরপরে দেখো আমি রাসায়নিক শ্রেণী একটু নিচের দিকে আসছি, লিখছি দেখো মিডিয়াম অ্যাক্টিভ, মানে মধ্যম সক্রিয়, খুব বেশিও নয় কমও নয়। জিঙ্ক, আয়রন, টিন, লেড, এদেরকে প্রকৃতিতে যেমন জিঙ্কের একটা আকরিকের নাম যদি আমরা বলি ক্যালামাইন, ZnCO3, আয়রনের একটা আকরিকে যেমন স্ট্যাথিক আয়রন, FeCO3, এদেরকে কি করা হয়, এদেরকে কার্বন বিজারণ করা হয়। কারণ কি, এদের মধ্যম সক্রিয় বলে এদের অক্সিজেনের সঙ্গে এমনভাবে, মানে এমন অক্সিজেন বা কার্বনেটের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে থাকে যেগুলোকে মোটামুটি হিট করলে বা কার্বন দ্বারা, একটা এমন পদার্থ দ্বারা বিজারিত করলে, কোক দ্বারা বিজারিত করলে সহজেই কিন্তু ধাতুকে নিষ্কাশন করা যায়। মানে এদের সক্রিয়তা অক্সিজেনের প্রতি খুব বেশি নয়, আবার খুব কমও নয়, কিন্তু খুব বেশিও নয়। সেই জন্য দেখো আমি কি করেছি, জিঙ্ক কার্বনেট একে হিট করেছি, প্রথমে ZnO+CO2 তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে বেরিয়ে গেছে। এটা সলিড, এটা কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে যদি কোক দিয়ে দেওয়া হয়, কার্বন চূর্ণ, তাহলে কোক কি করে, বিজারিত করে। দেখো জিঙ্ক অক্সাইড, এখানে জিঙ্ক অক্সাইড আছে, জিঙ্ক অক্সাইড বিজারিত হয়েছে জিঙ্ক, তাহলে কোক কি করেছে, নিজে জারিত হয়েছে, কার্বন থেকে হয়েছে কার্বন মনোক্সাইড, তাহলে এই বিজারক পদার্থ, তাহলে কোক চূর্ণ দ্বারা আমরা বিজারিত করেছি, জিঙ্ক তৈরি হয়েছে। ঠিক সেরকম FeCO3 কেও তুমি করতে পারবে, ইজি প্রসেস। তাহলে কোক চূর্ণ দ্বারা কার্বন বিজারণ পদ্ধতির দ্বারা আমরা এই সমস্ত ধাতুর আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করতে পারি। কার্বন বিজারণ এই একটা পদ্ধতি। ঠিক আছে, এরকম মিডিয়াম অ্যাক্টিভ, মধ্যম সক্রিয়, খুব বেশি নয় কম নয়। এরপরেরটা আছে দেখো, এরপরে আছে হাইড্রোজেন। এটা একটা হাইড্রোজেনের লেভেল। হাইড্রোজেনের পরেই আছে কপার। আমরা হাইড্রোজেনের থেকে বেশি কম এটা একটা তুলনা করছি। কপারটা বলছি লো অ্যাক্টিভ। এটা এমন অ্যাক্টিভ, মানে এটা কম সক্রিয়। এদের ক্ষেত্রে, কপারের আকরিকের ক্ষেত্রে শত বিজারণ পদ্ধতি, সেলফ রিডাকশন, এই প্রসেসটা ইউজ করা হয়। সেলফ রিডাকশন মানে কিরকম না, কপারের যে আকরিক আছে, দেখবে কপারের আকরিকের মধ্যে বেশিরভাগ সালফার আছে, সালফাইড আকরিক, কপার পাইরাইটিস, ওই যে চালকো পাইরাইটিস বলছি। যেমন Cu2S, কি করা হয়, একে অক্সিজেনের সহযোগে পোড়ানো হয়। ঠিক আছে, অক্সিজেনের সহযোগে উত্তপ্ত করা হয়। দেখো কি হয়, অক্সিজেন সহযোগে উত্তপ্ত করলে CO2O তৈরি হয়, প্লাস SO2 গ্যাস হিসেবে বেরিয়ে চলে এলো। এটা সলিড।
তাহলে কিউপ্রাস সালফাইড সেটা কিউপ্রাস অক্সাইড তৈরি করলো। এই কিউপ্রাস অক্সাইডই আবার কিউপ্রাস সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে কপার, মানে এখানে কি করছে, এখানেই দেখো কপারটা এখানে শত বিজারণ পদ্ধতি, এদের নিজেদের বিক্রিয়ার মধ্যেই জারণ বিজারণ মানে প্রসেসটা চলতে থাকছে। দেখো এখানে এখানে যেটা তৈরি হলো সেই কিন্তু কপার সালফাইডের সঙ্গে আবার বিক্রিয়া করে সিউ তৈরি করলো। নিজেরা যেহেতু এটা করছে সেদিন নাম দিচ্ছে শত বিজারণ। মানে এই বিজারণ যে প্রসেস, এখানে তো বিজারণ দিয়ে হচ্ছে, অক্সাইড থেকে অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে বিজারণ হচ্ছে, তাহলে পদ্ধতিটা হচ্ছে বেশ। তাহলে এরা নিজেরাই এই প্রসেসটাই করছে, সেটা নাম দিয়েছে সেলফ রিডাকশন। ঠিক আছে, এরপরে আমরা দেখো দেখো কম আরো নিচের দিকে আসছি। মার্কারি, সিলভার, গোল্ড এগুলো তো বলেছিলাম এরা খুবই কম সক্রিয়। কম সক্রিয় মানে সহজে কারোর সঙ্গে বিক্রিয়া করে না, অন্য কোনো মৌলের সঙ্গে যৌগের সঙ্গে বিক্রিয়া করে না সহজে। তাহলে যদি বিক্রিয়া না করে তাহলে এরা কি হবে, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। প্রকৃতিতে মুক্ত অবস্থায় মানে সোনা, মানে সোনা রূপেই কিন্তু মাটিতে ভূপৃষ্ঠে আছে, সিলভার রূপেই আছে। কিন্তু সবসময় যে মুক্ত অবস্থায় সবসময় সব জায়গায় পাওয়া যায় তা কিন্তু নয়, কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে যৌগ রূপেও পাওয়া যায়, মানে অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে আছে। ঠিক আছে, তো অন্য কারোর সঙ্গে যুক্ত, যেমন মার্কারি যদি আমি বলি, যেমন মার্কিউরিক অক্সাইড যদি যুক্ত হয়েও থাকে, এরা যেহেতু কম সক্রিয়, মানে এদের অন্য কারোর প্রতি আসক্তি খুব বেশি নেই, আকর্ষণ খুব বেশি নেই। তাহলে যদি কম সক্রিয় হয়, যদি যেমন মার্কারি যদি অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে মার্কারি, তাহলে কি করতে পারে, একে হিট করলেই, তুমি তাপীয় বিজারণ, একে হিট করলেই দেখো এখান থেকে অক্সিজেনটা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, মানে বিজারণ হচ্ছে, তাহলে এটাকে বলছে তাপীয় বিজারণ। তাহলে হয় মুক্ত অবস্থায় পাওয়া যায়, যদি বা যৌগ রূপে পাওয়া যায়, সেক্ষেত্রে তাপীয় বিজারণ করলে আমরা মানে সেই ধাতু আকরিক থেকে ধাতুটাকে আমি নিষ্কাশন করতে পারি। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত কি কি পদ্ধতি দেখলাম আমরা, এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা যেটা দেখলাম, তাতে একটা তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিজারণ, একটা কার্বন বিজারণ, একটা শত বিজারণ, একটা তাপীয় বিজারণ। ঠিক আছে, আর একটা দেখছি গোল্ডস্মিথের থার্বিট পদ্ধতি, গোল্ডস্মিথের থার্বিট পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা এই যে পদ্ধতি নীতিগুলো আমরা দেখলাম, এই নীতিগুলোর উপর বেস করেই কিন্তু সমস্ত ধাতু নিষ্কাশনের এই যে পদ্ধতিগুলো, মানে এখানে কিন্তু বড় বড় কারখানায় বড় বড় চুল্লি করে এই প্রসেসগুলোকেই কিন্তু ফলো করা হচ্ছে, এই প্রসেসগুলোই ফলো করা হচ্ছে। এরপরে আমরা দেখাচ্ছি যে গোল্ডস্মিথের থার্বিট পদ্ধতি, এটা একটা ইম্পর্টেন্ট, মানে এই 5 নম্বর যে পদ্ধতিটা লিখেছি এটা আমি আবার ভালো করে লিখে দেখাচ্ছি। দেখো গোল্ডস্মিথের থার্বিট পদ্ধতি ধাতু নিষ্কাশনের আর একটা নীতি। ঠিক আছে, যত এই যে প্রসেসগুলো যা বললাম পদ্ধতিগুলো সবই আমরা কি দেখলাম, ধাতু নিষ্কাশনে কি হচ্ছে, ধাতুর ওই যে যৌগগুলো সেখান থেকে ধাতুটা যে বেরিয়ে আসছে, তাহলে পদ্ধতিটা কি, বিজারণ পদ্ধতি। অক্সিজেন যুক্ত একটা যৌগ থেকে ধাতুটা বেরিয়ে আসছে, অক্সিজেন বেরিয়ে আসছে, তাহলে প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ। এই জন্য আমি এখানে স্টার দিয়ে লিখেছি ধাতু নিষ্কাশন হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া। Mn প্লাস এটা একটা সলিড হতে পারে, এখান থেকে কি করছে, ওই ইলেকট্রন গ্রহণ করে একটা মেটাল ধাতুতে পরিণত হচ্ছে। আয়রনের একটা যৌগ আয়রনে পরিণত হচ্ছে, অ্যালুমিনিয়ামের একটা যৌগ অ্যালুমিনিয়ামে পরিণত হচ্ছে, সবই বিজারণ প্রক্রিয়া দ্বারা হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। যাই হোক, তাহলে এবার ওই বিজারণী প্রক্রিয়া আর একটা প্রক্রিয়া দেখছি গোল্ডস্মিথের থার্বিট পদ্ধতি। গোল্ডস্মিথের নাম বুঝতেই পারছো, একটা বিজ্ঞানীর নাম, তো সেই নাম অনুসারে কিন্তু এই পদ্ধতি থার্বিট মানে অ্যাকচুয়ালি থার্বিট যে থার্ম মানে অ্যাকচুয়ালি হিট, এখানে এই বিক্রিয়াগুলো করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে হিট লাগে, সেটা প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, কি করা হয়, মোটামুটি দেখো যেগুলো মিডিয়াম অ্যাক্টিভ বলছিলাম আমরা, আয়রন, এই সময় আয়রন ছাড়া ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এদের অক্সাইডগুলো অ্যালুমিনিয়াম পাউডার, অ্যালুমিনিয়াম ব্যবহারের সময় বলেছিলাম যে অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে, অ্যালুমিনিয়াম চূর্ণ দিয়ে কিছু ধাতু নিষ্কাশন করা হয়। দেখো এদের অক্সাইডগুলো অ্যালুমিনিয়াম পাউডারের সঙ্গে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে কি হয়, দেখো এখান থেকে অক্সিজেনটা অ্যালুমিনিয়াম টেনে নেয়। কেন টেনে নিচ্ছে, কারণ অ্যালুমিনিয়াম অক্সিজেনের প্রতি আসক্তি খুব ভালো, অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি আসক্তি আকর্ষণ খুব ভালো। ঠিক আছে, কারণ অ্যালুমিনিয়াম 3 প্লাস অক্সিজেন 2 মাইনাস, এদের মধ্যে অ্যাট্রাকশনটা খুব ভালো হয়, সেই জন্য অ্যালুমিনিয়াম এই কাছ থেকে অক্সিজেনটা টেনে নিয়ে এখান থেকে আয়রনকে মুক্ত করছে, গলা আয়রন কিন্তু তৈরি হচ্ছে। একই রকম ভাবে দেখো ক্রোমিয়ামের অক্সাইড নিয়েছে, এখান থেকে ক্রোমিয়ামটাকে বের করছে, আর Al2O3 ওইটাই তৈরি হচ্ছে। আবার দেখো MnO2 থেকে অ্যালুমিনিয়াম Al2O3 তৈরি করছে, ম্যাঙ্গানিজটাকে বের করে দিচ্ছে। তাহলে এখান থেকে ধাতু আমরা অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করলেই এইটা পাই। এই 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এই পদ্ধতিটা মানে এই পদ্ধতিটাই হয়, সেই জন্য এই পদ্ধতিটার বিজ্ঞানীর নাম অনুসারে গোল্ডস্মিথের থার্বিট পদ্ধতি নামকরণ করা হয়েছে। এইবার
এই যে পদ্ধতি থার্মিট পদ্ধতি এরই একটা ব্যবহার আছে, খুব ভালো ব্যবহার, সেটাকে থার্মিট ওয়েল্ডিং বলা হয়। থার্মিট ওয়েল্ডিং হচ্ছে এখানে ওয়েল্ডিং মানে বুঝতে পারছি একটা ঝালাই করার মতো ব্যাপার, ঠিক আছে। তো এবার ধরো কোনো জায়গায় যদি কোনো রেল লাইনে যদি ফাট ধরে যায়, কোনো একটা বড় কোনো একটা লোহার এর মধ্যে যদি ফাট ধরে যায়, তো সেই যে ওই ফাটটাকে বন্ধ করার জন্য আমার ওখানটায় লোহাই দিতে হবে। তো সেই লোহাটা দেওয়ার প্রসেস কি, সেই প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা থার্মিট মিক্সচার, ঠিক আছে। এটা থার্মিট মিক্সচার এই 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 প্রসেসে করা হয়। আমি একটা ছোট্ট যন্ত্রের মাধ্যমে দেখিয়েছি, তোমরা বইয়ে আরো সুন্দর একটা ছবি পেয়ে যাবে। থার্মিট মিক্সচার হচ্ছে 3 ভাগ Fe2O3 আর 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ। মানে তুমি যদি এটা 3 ভাগ দাও, এটাকে 1 ভাগ দিতে হবে। মানে সাপোজ যদি এটা তুমি 3 কেজি দাও, এটা 1 কেজি দিতে হবে অ্যালুমিনিয়াম চূর্ণ, ঠিক আছে। তাহলে 3 ভাগ Fe2O3 এর সঙ্গে 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে তৈরি করা হয় থার্মিট মিক্সচার। এই মিক্সচারটা কি কাজে ব্যবহার করা হয়? থার্মিট ওয়েল্ডিং। এই যে রেল লাইনের ফাটল, আমি একটা রেল লাইনের একটা ছবির মধ্যে দেখিয়েছি, দেখো এই ফাটলের মধ্যে এখানে লোহাটা বেরিয়ে আসছে, দেখো এটা Fe লেখা আছে। কি করে হচ্ছে না, অ্যালুমিনিয়াম জন্য Fe2O3 এখানে উত্তপ্ত করতে হবে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এত উত্তপ্ত এই যন্ত্রের মধ্যে তুমি ভাবছো যে একটা কোনো একটা হয়তো মাঠের মাঝে যদি একটা রেল লাইনে ফাট ধরে, তাহলে সেক্ষেত্রে কি করে এটা নিয়ে যাবে? তো সেটা যন্ত্রটা কিন্তু ছোট যন্ত্র, খুব বেশি বড় নয়। এবার এর মধ্যে একে গরম করার জন্য কি করা হয়, এখানে এই ম্যাগনেসিয়াম ফিতা দিয়ে এটাকে গরম করা হয়। তার মধ্যে অবশ্য আরো অন্যান্য জিনিসও থাকে, যেমন ম্যাগনেসিয়াম গুঁড়ো, বেরিয়াম অক্সাইড, পটাশিয়াম ক্লোরেট, এখান থেকে যেটা উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়, যেখানে আরো বেশি করে এখানে তাপ তৈরি করবে, ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে এইগুলোকে মিশিয়ে আর এই থার্মিট মিক্সচারটাকে মিশিয়ে এখান থেকে লোহাটাকে গলিত লোহা এখান থেকে বের করা হয়, এই ফুটো দিয়ে বের করা হয়, এখান থেকে বের করে এই ফাটলের মধ্যে ঢোকানো হয়। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা আবার জমে যায়, ফাটলটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটাই থার্মিট ওয়েল্ডিং করা হয়, এই মিক্সচারটাকে থার্মিট মিক্সচার। তাহলে এই মিক্সচারটাকে বলা হয় থার্মিট মিক্সচার। এটাতে কি করা হয়? থার্মিট ওয়েল্ডিং করা হয়, ঠিক আছে। বিভিন্ন রেল লাইনের জোড়া লাগানোর কাজে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়, বিভিন্ন এই ধাতু নিষ্কাশনের জন্যই দাও, এখানে ধাতু নিষ্কাশন কাজে এটা ব্যবহার করা হচ্ছে মিক্সচারটাকে, ঠিক আছে। এবার এই যে মিক্সচারটা, এই মিক্সচারটা থার্মিট মিক্সচার। এখানে আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদের, থার্মিট মিক্সচারের উপরেই কিন্তু এবারে মাধ্যমিকে 2020-তে কিন্তু একটা কোশ্চেন এসেছে থার্মিট মিক্সচারের উপর, ঠিক আছে। তো এটা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে। তাহলে এইটা হলো গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। তাহলে আমরা যতগুলো পদ্ধতি দেখলাম, এই থার্মিট পদ্ধতি বলো, তাপীয় বিজারণ, তারপর শত বিজারণ, তড়িৎ বিজারণ আর একটা কার্বন বিজারণ, সবই দেখো বিজারণ। তাহলে ধাতু নিষ্কাশনের পদ্ধতিটাই হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া, একটা রিডাকশন প্রসেস, ঠিক আছে। তো এই রিডাকশন প্রসেস আমরা কয়েকটা পদ্ধতি দেখলাম, তোমাদের পদ্ধতির নামগুলো ঠিকঠাক মনে রাখবে, বিশেষ করে কার্বন বিজারণের বিক্রিয়াগুলো মনে রাখবে। আর এই গলিত NaCl বা ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এদের ক্ষেত্রে কিভাবে ধাতুকে নিষ্কাশন করা হয় তার বিক্রিয়াগুলো তোমাদেরকে একটু ভালো করে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এই পাশে একটা আমি একটা ছবি এঁকেছি, এখানে একটা ধাতু সক্রিয়তা একটা শ্রেণীর, ধাতু সক্রিয়তা শ্রেণীর যে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার, এটা তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে যদি তুমি কপার সালফেটের নীল রঙের একটা দ্রবণ নাও এবং এর মধ্যে যদি একটা লোহার পেলেট ডুবিয়ে দাও, ঠিক আছে, এই কপার সালফেটের নীল রঙের দ্রবণের মধ্যে একটু লৌহ সালফিউরিক অ্যাসিড দিলে এটা আরো তাড়াতাড়ি হয়। কিছুক্ষণ তুমি রেখে দিলে কি হবে, কিছুক্ষণ পর দেখবে এর গায়ে, এই লোহাটার গায়ে তামার একটা আস্তরণ পড়ে যায়, তামাটে রং হয়ে গেছে, আর এই দ্রবণটা একটু লালচে বাদামি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি হয়েছে, তুমি লোহার পেরেক দিয়েছো, কোন দ্রবণে দিয়েছো? কপার সালফেটের দ্রবণে। তাহলে এটা বিক্রিয়া করলে কি হয় না, আয়রন সালফেট প্লাস কপার, এই কপারটা কিন্তু লোহার গায়ে জমে যাচ্ছে। তাহলে কেন তাড়াতাড়ি এটাকে কি করলো, এটাকে প্রতিস্থাপিত করলো, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কি করে প্রতিস্থাপিত করলো, এখানে আয়রন দেখো, কপারটা এখানে সরিয়ে আয়রনের জায়গা নিয়ে নিল, তাহলে আয়রন সালফেট, ফেরাস সালফেট প্লাস কপার, তাহলে এই কপারটা এখানে জমে যাচ্ছে। এখান থেকে আমরা কি সক্রিয়তা শ্রেণী কি বুঝতে পারছি, যে দেখো আয়রনটা কপারের থেকে, আমরা রাসায়নিক তড়িৎ রাসায়নিক শ্রেণীটা একবার যদি মনে করো, তাহলে দেখো কি আছে, হাইড্রোজেনের উপরে আছে আয়রন, হাইড্রোজেনের নিচে আছে কপার। তাহলে হাইড্রোজেনের উপরে যদি আয়রন থাকে, তাহলে আয়রন কপারের থেকে বেশি সক্রিয়, তাহলে আয়রন কপারের থেকে যদি বেশি সক্রিয় হয়, তাহলে কপারকেও সরিয়ে আয়রন সালফেটের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ধাতু সক্রিয় শ্রেণীর একটা প্রয়োগ করতে পারছি, ঠিক আছে। এই যে নীল রঙের দ্রবণটা কিন্তু একটু লালচে বাদামি টাইপ হয়ে যাবে। তাহলে এই যে এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে সেটা পারছি, ঠিক আছে। তাহলে আজকে আমরা জারণ বিজারণ এবং ধাতু নিষ্কাশনের যে কয়েকটা নীতি, কয়েকটা পদ্ধতি এবং এটা যে বিজারণ পদ্ধতি সেই সম্পর্কে জানলাম, এবং একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে থার্মিট মিক্সচার, যেখান থেকে থার্মিট ওয়েল্ডিং করা হয় সেই ব্যাপারেও আমরা জানলাম। তাহলে ধাতুবিদ্যায় চ্যাপ্টারটায় আর একটা কথা আমি এখানে অ্যাড করতে চাই, যে আমরা যে ধাতু নিষ্কাশন করছি সেই ধাতু নিষ্কাশনের
বিভিন্ন পদ্ধতির কথা আমরা বললাম, তাই না? সে বিভিন্ন পদ্ধতির কথা, যেমন আমরা বললাম তড়িৎ বিশ্লেষণ, সেখানে ডিসি কারেন্ট ইউজ করা হয়, কার্বন বিজারণ, সেখানে কার্বন বিজারক পদার্থ হিসেবে ইউজ করা হয়, তাপীয় বিজারণ, সেখানে হিট দেওয়া হয়, শত বিজারণ, নিজেরাই বিজারণ করে, গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি, যেটা অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ করা হয়, এগুলো আমরা পড়লাম। এবার এইটা যেটা করা হয়, এখানে ধাতু নিষ্কাশন করা হচ্ছে, তো আমি যতটা সহজে এই ধাতু নিষ্কাশনের এটা বললাম, এর সঙ্গে আমি একটু অ্যাড করছি যে এতটা সহজে কিন্তু এত তাড়াতাড়ি ধাতু নিষ্কাশন যে বিক্রিয়া করার মাধ্যমে হয়ে গেল তা কিন্তু নয়। যেটা মাটি থেকে তুলে নিয়ে আসছে আকরিকটা, সেই আকরিকটার কি করা হয়? আকরিকটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ইটের যেমন ঢেলা হয়, পাথরের ঢেলার মতো, পাথরের বড় বড় পাথর, সেই রকম পাথর পাওয়া যায় মাটি থেকে। সেই মাটিতে ওই কাদা টাদা অনেক কিছু মিশে থাকে। তাহলে আগে কি করা হয়? প্রথমে বিভিন্ন রকম মানে যন্ত্র দ্বারা আগে সেইগুলোকে ছোট ছোট মানে ছোট ছোট টুকরোতে ভাঙা হয়, মানে ওগুলোকে চূর্ণ বিচূর্ণ, এগুলোকে আকরিকের চূর্ণীকরণ বলা হয়। ঠিক আছে? তো আকরিকটাকে ভালো করে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপরে কি করা হয়? ওর মধ্যে বালি কাদা তো বিভিন্ন রকম মিশে আছে, সেইগুলোকে কি করা হয়? সেইখান থেকে বালি কাদা ওইগুলোকে মোটামুটি মানে ওইগুলোকে যেন নিচেতে থিতিয়ে পড়ে, মানে কোনো একটা প্রসেসের মধ্যে হয়তো তুমি একটা জলের মধ্যে দিয়ে দিলে, যদি আকরিকটা ধাতুটা মেন ধাতু যৌগটা যদি হালকা হয় তাহলে সেটা ভেসে যায়, বালি কাদাগুলো সব নিচেতে নেমে যাবে, তাহলে তুমি সেখান থেকে প্রথমে এটাকে বের করে নিলে। তাহলে এই প্রসেসের মাধ্যমে যাওয়া হয়, এটাকে আকরিকের গাঢ়ীকরণ বলা হয়, মানে তার কনসেন্ট্রেশনটাকে, মানে আকরিকটার কনসেন্ট্রেশনটাকে বাড়ানো। তাহলে বালি কাদাগুলোকে আলাদা করা, তাহলে চূর্ণীকরণ, গাঢ়ীকরণ, এইখান থেকে তারপরে তারপর তোমাকে ওই বিভিন্ন রকম এই যে পদ্ধতির কথা বললাম, এই 5 রকম পদ্ধতি, তারপরে ওই পদ্ধতির অনুসারে যাওয়া হয়। সেখানে ভস্মীকরণ, তাপজারণ, এরকম প্রসেস আছে। ঠিক আছে? মানে ওই আকরিকটা তার গলনাঙ্কের চেয়ে কম উষ্ণতায় উত্তপ্ত করতে হয়, বায়ুর অনুপস্থিতিতে অথবা বায়ুর উপস্থিতিতে, 2 রকম পদ্ধতি। তো সেটা একটা নাম হচ্ছে ভস্মীকরণ, একটা তাপজারণ। ঠিক আছে? তারপর যে তুমি ধাতুটা পাচ্ছ, সেই ধাতুর মধ্যেও আবার কিছু কিছু অশুদ্ধি মাঝে মাঝে থেকে যায়, তাকে আবার পরিশোধন করতে হয়, তাকে আবার বিশুদ্ধ করার প্রসেস আছে। তাহলে অনেকগুলো প্রসেসের মাধ্যমেই কিন্তু একটা ধাতুকে ঠিকঠাকভাবে বের করা হয়, তারপরে ধাতুর তার বিভিন্ন রকম ব্যবহার করা হয়। এটা কিন্তু একটু আমি এক্সট্রা যোগ করলাম, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে আর কয়েকটা টার্ম আছে, যেমন লোহায় মরচে পড়ে, কিভাবে মরচে পড়ে, অন্যান্য ধাতুর কিভাবে ক্ষয় হয়। ঠিক আছে? ধাতু তো আর এমন তো নয় যে ধাতু টেকসই, মানে তুমি সারা জীবন এটা টেকসই থাকবে, তা কিন্তু নয়। তাহলে সেগুলো কিভাবে আস্তে আস্তে ক্ষয় হয়, সেই ক্ষয়ের প্রসেস আমরা পড়বো। ঠিক আছে? তাহলে এই পার্ট 2 তে ভিডিওটা আজকের মতো এতটাই। ওকে, থ্যাংক ইউ।